সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মেজবাউল আজম সওদাগর। বাম দিকে আছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 3 ডিসেম্বর 2025। শেখ হাসিনার শাসনামলের 15 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসে। 2010 ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ পরীক্ষা করছে নরওয়ে। 2011 এক বছরে বিএসএফের হাতে আটক 2000 বাংলাদেশি। 2012 ইলিয়াসের সন্ধান দাবিতে আয়োজিত মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ। 2015 খালেদার মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 10 ডিসেম্বর। 2017 আদালতকে অগ্রাহ্য করে জেলা পরিষদ নির্বাচন। 2019 শেখ হাসিনা মেডিকেল কলেজের দুর্নীতি তদন্তে মন্ত্রণালয়ের কমিটি। 2021 রামপুরায় আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ। 2022 করোনাকালীন স্কুল বন্ধের প্রভাব, জিডিপির 4.9% হারাবে বাংলাদেশ। দর্শক, শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। প্রথমেই যাচ্ছি প্রফেসর মেজবাউল আজম, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি 2011 সালের একটি খবর, এক বছরে বিএসএফের হাতে 2000 বাংলাদেশি আটক এবং এই একই বছরে প্রচুর বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হয়েছে। সীমান্ত থাকবে, সীমান্ত হত্যা আমরা শুধু বাংলাদেশ ভারতের সীমান্তেই দেখি, পৃথিবীর অনেক সীমান্তেই আমরা আটক দেখি, গ্রেপ্তার দেখি, অনেক কিছুই দেখি, হত্যা দেখি না, রক্ত দেখি না। আমাদের সীমান্ত কেন রক্তে ভাসে মাঝে মাঝে? সারা পৃথিবীর সীমান্তের বিষয়টা যদি আপনি পর্যালোচনা করে দেখেন, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে রক্তাক্ত সীমান্ত হচ্ছে এই বাংলাদেশ ভারত সীমান্ত, যেখানে উভয় পক্ষের বর্ডার সিকিউরিটি গার্ড ডিউটি করছে, কাজ করছে। মানবাধিকারের প্রতি সামান্য শ্রদ্ধা থাকলে তারা যারা বর্ডার নীতিমালা লঙ্ঘন করে পারাপার করছেন তাদেরকে অ্যারেস্ট করবে, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু কন্টিনিউয়াসলি ভারত এই স্ট্র্যাটেজি নিয়েছে যে সীমান্তে গুলি করে বাংলাদেশি মানুষকে হত্যা করবে, এবং এই প্রশ্রয়টা তারা পেয়েছে যে দীর্ঘ 16-17 বছরের দেশে যে ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, সেই শাসন ব্যবস্থার ডিপ স্টেট কিন্তু আপনার ভারতের মধ্যে। সেই ডিপ স্টেট সবসময় চাইছিল যে তাদের স্বার্থটা বাংলাদেশ থেকে আদায় করার জন্য তারা যা যা দরকার সবই তারা করবে, এবং এখানে তারা একটা ফ্যাসিস্ট একটা পুতুল সরকার বসায় তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন। আপনি ডিপ স্টেট বলছেন, ডিপ স্টেট ভারতে অবস্থিত, সেখানে বসে নানান ধরনের প্ল্যান প্রোগ্রাম করে। বাংলাদেশের এই বাংলাদেশের অভ্যন্তরে তাদের এজেন্ডা বাংলাদেশে রয়েছে। আপনি দেখবেন যে ফ্যাসিস্ট সরকারের সময় রাষ্ট্র আসলে কিভাবে চলছে, অনেক মন্ত্রী, অনেক বড় বড় লিডার তারাও বলতে পারতো না
যে রাষ্ট্র কীভাবে চলছে, কী সিদ্ধান্ত হচ্ছে। আপনি রিসেন্টলি যে ফোন আলাপগুলো ফাঁস হচ্ছে সেগুলো যদি আপনি খেয়াল করেন, তাহলে আগামী দিনে কি ঘটতে যাচ্ছে এটা মন্ত্রীরা জিজ্ঞাসা করতেছে তৎকালীন মাফিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার মানে কেউ কিছু জানতো না। এর অর্থটা কি? একটা ক্যাবিনেটের মেম্বার, তারা দেশে কি হতে যাচ্ছে কোনো খবর তারা জানে না, একজনকে জিজ্ঞাসা করতে। সম্প্রতি তারেক রহমানের একটি ফেসবুক স্ট্যাটাস আরও প্রশ্ন আমাদের সামনে নিয়ে এসেছে। আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, একজন ফ্যাকাল্টি হিসেবে এটি এক ধরনের ব্যাখ্যা তো আপনার আছে, আপনার কাছে কি ব্যাখ্যা? আমার কাছে এই জনাব তারেক রহমানের স্ট্যাটাসটা দেখে আমার দুটো শব্দ এখানে তিনি ব্যবহার করেছেন। এই শব্দ দুটোই আমাদেরকে মানে চিন্তার উদ্রেক করছে আমাদের মধ্যে। প্রথম শব্দটা হচ্ছে যে দেশে ফিরে আসার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা তার একক নিয়ন্ত্রণাধীন নয়। কার নিয়ন্ত্রণে? এটা একটা বিষয়। দ্বিতীয় শব্দটা তিনি ব্যবহার করেছেন যে স্পর্শকাতর বিষয় হিসেবে এটাকে তিনি চিহ্নিত করেছেন। তো দুটো বিষয়ের কারণে আমরা আসলে সবাই গভীরভাবে আমাদের মাঝে একটা চিন্তার উদ্রেক হয়েছে যে কি সেই স্পর্শকাতর বিষয়, কারা সেটা নিয়ন্ত্রণ করছে। এই প্রেক্ষাপটে আবার গভর্নমেন্ট একটা বিবৃতি দিয়ে আমাদেরকে জানাইলো যে সরকারের পক্ষ থেকে ওনার দেশে আসার মধ্যে কোনো বাধা নেই। এই বিষয়টা পক্ষ থেকে নাই, তাহলে বাধাটা কারা? বাধাটা কারা এই বিষয়টা আসলে এখনো রহস্যজনক, যে এখানে কোনো ডিপ স্টেটের বিষয় আছে কিনা সেই বিষয়টা স্বাভাবিকভাবেই সামনে চলে আসবে। ডিপ স্টেটটা আসলে যদি একাডেমিক ব্যাখ্যা আপনার কাছ থেকে শুনতে চাই, ডিপ স্টেটের একাডেমিক ব্যাখ্যা কি? মানে একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, দোজ হু আর কানেক্টেড ফ্রম মানে বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্র যারা, হ্যাঁ, তাদের সাথে তারা রিলেটেড এবং মূল ডিসিশনটা এই জায়গাটা থেকে আসে এবং সেটা ইমপ্লিমেন্ট হয়। মানে এক প্রকার মাফিয়া, তারা মাফিয়া চক্র হতে পারে। এটা এক ধরনের মাফিয়া চক্র এতদিন যেটা আমরা দেখে এসেছি। এখন এইটা তো সময়ের প্রেক্ষাপটে, রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই জায়গাটাতে চেঞ্জ আসতে পারে। মানে আমাদের নিরাপত্তা, আমাদের ফরেন পলিসি, আমাদের পলিটিক্যাল ডিসিশন, এসবের উপর বহির্বিশ্বের বা দেশের ভিতরের অভ্যন্তরের কার প্রভাব, ব্যাকডোর থেকে কে প্রভাব বিস্তার করছে ওখানে বিহাইন্ড দ্য সিন, এইটাকে আসলে মূলত ডিপ স্টেট হিসেবে বোঝানো হয়। জুনায়েদ, আপনিও কি তাই মনে করেন? আসলে ডিপ স্টেট যেভাবে অ্যাক্ট করছে তাতে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রায়ন এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবচেয়ে বড় বাধা তারা, এটিকে আপনিও মনে করেন? আপনারা তো গণ অভ্যুত্থানে সামনের থেকে নেতৃত্ব দিয়েছিলেন একটি নতুন একটা বাংলাদেশ, একটা স্বনির্ভর বাংলাদেশ, যেই বাংলাদেশের জনগণের একটা পরিচয় থাকবে, স্বাতন্ত্র্য পরিচয়, মাথা উঁচু করে দাঁড়াবে। আসলেই কি আপনিও প্রফেসর মেজবাউল আজম সওদাগরের সাথে একমত? আমাদের ওপিনিয়ন হলো যে আমরা মনে করি ডিপ স্টেট কারা? ডিপ স্টেট তো তারা যারা ইনভিজিবল ফোর্স, যারা এই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় প্রভাব সৃষ্টি করছেন, কিন্তু আমরা তাদেরকে সামনে থেকে দেখছি না। তারা ফ্রন্ট প্লেয়ার না, তারা পেছনে আছেন, দে আর প্লেইং। এন্ড সেকেন্ডলি হলো আমরা মনে করি যে রাষ্ট্রকে যদি জনগণের কাছে ফিরিয়ে দিতে হয়, তাহলে অবশ্যই এই যে সুনির্দিষ্ট কিছু গোষ্ঠীর কাছে রাষ্ট্রকে বন্দী করে ফেলা যাবে না। এটা মানে রাষ্ট্র কি বন্দী? এখন রাষ্ট্র এখন বন্দী কিনা আমরা জানি না, কিন্তু রাষ্ট্র গত 16 বছর ধরে তারেক রহমানের মতো একজন শীর্ষ রাজনীতিক যখন এই ধরনের কথা বলে, তখন এই প্রজন্মের একজন রাজনীতিক হিসেবে আপনার মধ্যে কি কোনো প্রশ্ন জাগ্রত হয়? অবশ্যই প্রশ্ন জাগ্রত হয়। আমি জাস্ট যেটা বলছিলাম যে প্রশ্ন জাগ্রত হয় সেটির উত্তর কি পান? আমি একটু জাস্ট একটা মিনিট বলছি যে গত 16 বছর ধরে রাষ্ট্রটা যেই ইনভিজিবল ফোর্সের মধ্য দিয়ে চলেছে, সেই পুরো জিনিসটা তো ভেঙে যায় নাই, তার অবশিষ্টাংশ তো রয়ে গেছে। এবং এইখানে তার যে কানেকশন, আমি খুব ক্লিয়ারলি বলছি যে এখানে ইন্ডিয়ান যে কানেকশন ছিল গত 16 বছরে, যারা আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। তারেক রহমান তিনি বাংলাদেশের সবচেয়ে বড় দলের প্রধান নেতা, এবং বাংলাদেশের নর্মাল ইকুয়েশনে আগামী নির্বাচনের মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রী, জনগণ যদি ভোট দেয় তাহলে তার প্রধানমন্ত্রী হওয়ার এক ধরনের সম্ভাবনা আছে, কিন্তু নিশ্চিত আমরা করতে পারি না, নিশ্চিত আমরা বলতে পারবো না। এই যে সম্ভাবনার জায়গা থেকে এরকম একজন মানুষ যখন আশঙ্কা ব্যক্ত করেন তার দেশে আসার ব্যাপারে, এবং তিনি যখন বলছেন যে তার একক নিয়ন্ত্রণাধীন নয়, তার মানে তখন তিনি তো এটিকে মনে করেন একটি পলিটিক্যাল কার্ড হিসেবেও ব্যবহার করতে পারেন। আপনার কাছে কি এটি কোনো পলিটিক্যাল কার্ড বা রেটরিক মনে হয়? পলিটিক্যাল কার্ড আমার কাছে এই জন্য মনে হয় না, কারণ এখন যে সিচুয়েশন আছে 5 তারিখের পর থেকে,
সেই সিচুয়েশনে আমার মনে হয় যে ওনার এই পলিটিক্যাল কার্ড ব্যবহার করার প্রয়োজন নেই। তো সেকেন্ডলি হলো এখন ওনার মা বেগম খালেদা জিয়া সারা দেশের সবচেয়ে জনপ্রিয়। বেগম খালেদা জিয়া শুধুমাত্র ওনার মা নেই এখন, আর উনি সারা দেশের সবার কাছে গ্রহণযোগ্য এবং এই মুহূর্তে বাংলাদেশের ইউনিফাইং ক্যারেক্টার। সো উনি অসুস্থ অবস্থায় আছেন, সিরিয়াস অসুস্থ অবস্থায় আছেন, স্বাভাবিকভাবে এই মুহূর্তে ওনার দেশে থাকার কথা তারেক রহমানের, কিন্তু উনি তো এই মুহূর্তে আসছেন না এবং আশঙ্কার কথা ব্যক্ত করছেন। তাতে আমরা তো স্বাভাবিকভাবে উদ্বেগ আক্রান্ত হই, কারণ এই বিষয়গুলো স্পষ্ট হতে হবে যে রাষ্ট্রের কোন কোন জায়গায় উনি নিরাপত্তাহীনতা ফিল করছেন, যে জায়গাগুলোতে তিনি অনিরাপদ ফিল করছেন সেই বিষয়গুলো আমি মনে করি যে উনি যেহেতু জনগণের নেতা, ওনাকে জনগণের উপর ভরসা করে দেশে এসে এই বিষয়গুলোকে ভাঙতে হবে। এইটা উনি সামনে এসে ফেস না করা পর্যন্ত এই জিনিসগুলোকে আমরা চেঞ্জ করতে পারছি না। গত 15 বছর শেখ হাসিনা রিজিমের একটা এক্সটেনশন টাইম টেনিয়রের মধ্যে আমরা আছি, আমরা ওখান থেকে বেরোতে পারিনি। তাহলে এক্সটেনশন টাইম আমি বলবো না, বরং আমরা 5ই আগস্টের মধ্য দিয়ে পুরো সিস্টেমটাকে তো এলোমেলো করে দিয়েছি। কিন্তু এই যে সিস্টেম আমরা ভাঙলাম, এই সিস্টেম ভাঙার পরেও এই সিস্টেমের অনেক এলিমেন্টগুলো রয়ে গেছে, যারা তো এই রাষ্ট্রটাকে দীর্ঘদিন ধরে একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে, তাদের এজেন্টগুলো তো অ্যাক্টিভ রয়ে গেছে, নানা জায়গায় বিভিন্নভাবে অ্যাক্টিভ রয়ে গেছেন। সব এজেন্টকে তো আমরা রিমুভ করতে পারিনি, চিহ্নিতও করতে পারিনি। সো সেই জায়গা থেকে চিহ্নিত করবার কি চেষ্টা করেছি আমরা? চিহ্নিত করবার চেষ্টার জায়গায় তো এটা রাষ্ট্র সবচেয়ে ভালো বলতে পারবে, সরকার ভালো বলতে পারবে, কারণ সরকারের কাছে যে তথ্য উপাত্ত আছে সেই তথ্য উপাত্ত তো জনগণের কাছে নেই। সুতরাং সরকার এই জায়গাগুলোতে জনগণ তার সরকারের কাছ থেকে সেই কনফিডেন্সটা চায় যে এই রাষ্ট্রটা আবারও এরকম সুনির্দিষ্ট কিছু গোষ্ঠীর কাছে বন্দী না হয়ে রাষ্ট্রটা জনগণের কাছে ফিরবে। প্রফেসর মেজবাউল আজম সওদাগর জুনায়েদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা বলেছেন যে সেটি এই জায়গাগুলো চিহ্নিত করে আমাদের এটাকে ডিবাঙ্ক করতে হবে, এটাকে নস্যাৎ করে আমাদের সামনের দিকে এগোতে হবে। অবশ্যই। তার মানে এখনো কি আমরা চিহ্নিত করতে পারিনি? এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, স্ট্রাগল করতে হচ্ছে এই জায়গাটাতে। আমি মনে করি জনগণকেও স্ট্রাগল করতে হচ্ছে, যারা বিপ্লব করেছে তাদেরকেও স্ট্রাগল করতে হচ্ছে, এবং আমার ধারণা সরকারকেও এই বিষয়গুলোতে স্ট্রাগল করতে হচ্ছে। কারণ বিপ্লবের আকাঙ্ক্ষাটাই তো ছিল এটা, কারণ জনগণের হাতে তো রাষ্ট্র ছিল না, রাষ্ট্র ছিল ওই ডিপ স্টেটের হাতে, ওই মাফিয়া চক্রের হাতে, ওই সিন্ডিকেটের হাতে। এইখান থেকে জনগণের রাষ্ট্রে পরিণত করা, জনগণের রাষ্ট্র পরিণত করা বলতে আমরা কি বুঝি? জনগণের রাষ্ট্র পরিণত করা বলতে আমরা বুঝি যে পলিটিক্যাল পার্টিস তারা কখনোই মনে করবে না যে এই রাষ্ট্রটা ও গেছে এবার আমি হব। সব পলিটিক্যাল পার্টি চিন্তা করবে এরকম যে জনগণ আমাকে ভোট দিবে, আমি তাদের বেছে নিবে, এবং তার মধ্যে তার পলিটিক্যাল পার্টির মধ্যে কনফিডেন্স থাকতে পারে যে আই এম ডুইং ওয়েল ফর দ্য পিপল। আমরা যেমন আশা করতেছি, এরকম অনেক মানুষের সাথে কথা বলি যে কালকে বিপ্লব হয়েছে, আজকে সব চকচকে পরিষ্কার হয়ে গেল না কেন, এখানে দুর্নীতি কেন, ইভেন রাস্তায় জ্যাম হয়েছে, ওটার জন্য আমরা প্রফেসর ইউনূসকে দোষ দিচ্ছি, মানে এটা কেন হয় নাই, তাহলে বিপ্লব হয়ে কী লাভ হলে, এরকম কথাবার্তা আমরাও বলি অনেক সময়। অর্থাৎ আমাদের এক্সপেকটেশনটা হচ্ছে হাই, কিন্তু পলিটিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু আমাদের এক্সপেকটেশন অনুযায়ী এত দ্রুত গতিতে হয় না। এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাধা বিপত্তি চ্যালেঞ্জ ফেস করতে করতে একটা জায়গায় আসে। মূল জায়গাটাতে ফোকাস করতে গিয়ে দ্বিমত হচ্ছে, কোথাও বলছে না এটা না, কেউ বলতেছে এটা, এইভাবে স্ট্রাগলটা চলছে আর কি। তো এটা হচ্ছে নতুন সিচুয়েশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলো নিজেকে অ্যাডাপ্ট করার জন্য স্ট্রাগলটা করছে। তো এইভাবেই কিন্তু পলিটিক্যাল ডেভেলপমেন্ট হয়। তাহলে এইখানে এই যে স্ট্রাগলটা করছে, এখানে সহায়ক শক্তি কতগুলো দরকার, অক্সিলিয়ারি ফোর্স। যেমন আপনার ভালো প্রেশার গ্রুপ তৈরি হতে হবে। প্রেশার গ্রুপ ছিল, এবং ছিল বলতে কি আগের আমলের কথা বলছেন না, এই যে অভ্যুত্থানটাই তো হলো একটি প্রেশার গ্রুপ। এটাই বলছি এরকম, কিন্তু সেই গ্রুপটা তো অ্যাক্টিভ নেই। সেই অভ্যুত্থানের পরে সেই জুনায়েদরা তো প্রেশার গ্রুপ নেই এখন, জুনায়েদরাই প্রেশারে আছে আমার যদি ভুল না হয়। না, আমি মনে করি না যে প্রেশার গ্রুপের যে কনসেপ্ট, মানে অ্যাক্টিভ থাকা না থাকা, কম বেশি হওয়া, এটা একটা ব্যাপার। তবে নতুন প্রেশার গ্রুপ কিন্তু তৈরি হয়েছে, এটা আপনাকে মানতে হবে। অনেকগুলা জেনজির পাশাপাশি অনেক ধরনের প্রেশার গ্রুপ তৈরি হয়েছে, এবং এই প্রেশার গ্রুপের কারণে এবং জুলাই অভ্যুত্থানের কারণে কিন্তু আপনি দেখবেন রাজনৈতিক যে চিন্তাগুলো একটা সময় এলিট ক্লাসের মধ্যে সীমাবদ্ধ ছিল। আপনি কি প্রফেসর মেজবাউল আজম সওদাগরের সাথে একমত কিনা? রাষ্ট্রের যে গঠনটা হয়েছে আমাদের 5 তারিখের পরে, এটা তো আমরা পুরো আগের সিস্টেমটাকে ভাঙছি। তো ভাঙার ফলে গড়তে গেলে সময় লাগবে, ওই সময়টুকু এই রাষ্ট্রকে দিতে হবে, এবং আমাদের একটা লম্বা সময়
ন্যাশনাল কিছু জায়গায় কনসেনসাস ক্রিয়েট হইতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে, যদি আমরা নতুন একটা জায়গায় পৌঁছাতে চাই। তো আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মিনিমাম ঐক্য এখনো আছে, কিন্তু কমন যে শত্রু আমাদের, সেই কমন শত্রুকে চিহ্নিত করে তার বিরুদ্ধে যেভাবে কথা বলা, যেমন আপনার একটা প্রেশার গ্রুপের কথা বলা আলোচনা উঠে এসেছে, সেই কমন শত্রু চিহ্নিত কমন শত্রু যে সবার শত্রু, তার বিরুদ্ধে না গিয়ে আমরা রাজনৈতিক দলগুলো একে অন্যের বিরুদ্ধে বেশি লেগে গেছি, যেই কারণে এই যে ডিপ স্টেট বলেন আর কমন শত্রু বলেন, এরা এই সুযোগটি নিচ্ছে কিনা, এই সুযোগটি নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কাছে একেবারে স্পষ্ট। আমার মনে হয় এটা জনগণের কাছেও স্পষ্ট যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিভাজনের সুযোগ নিয়ে পুরনো এজেন্টরা সক্রিয় হয়েছে এবং তারা তাদের কাজগুলো করে যাচ্ছে। আমাদেরকে ক্লিয়ারলি রাজনৈতিক দলগুলোকে শত্রুকে চিহ্নিত করে এ ব্যাপারে সবার ঐক্যবদ্ধ সুর থাকতে হবে। শত্রু কি চিহ্নিত নয় এখনো? শত্রু চিহ্নিত, কিন্তু রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে সবাই একই রকম ভাবে কণ্ঠস্বর দিচ্ছেন না এবং তারা পরস্পরের ব্যাপারে যে রাজনীতিটা করছেন সামগ্রিকভাবে যাদের ব্যাপারে কথা বলা লাগবে এই ব্যাপারে রাজনীতিটা করছেন না। তো আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোকে খুব ক্লিয়ারলি জনগণের সামনে ঘোষণা দিতে হবে যে রাষ্ট্রকে তো আমরা একটা ভারতীয় আধিপত্যবাদী শক্তির হাত থেকে বের করে এনেছি। এই সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় স্লোগান হয়েছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। কেন স্লোগানটা হয়েছে জনপ্রিয়? কারণ হলো মানুষজন দেখেছে, চিহ্নিত করতে পেরেছে যে 14, 18, 24-এর নির্বাচন এবং হাসিনার পেছনে সবচেয়ে বড় শক্তি হিসেবে কারা কাজ করে। ইনফ্যাক্ট শেখ হাসিনা এখনো দিল্লিতে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও পলাতক অবস্থায় ম্যাক্সিমামই দিল্লিতে আছেন, প্রোটোকল নিয়ে ভারতেই আছেন। তো সব মিলিয়ে এই ব্যাপারে স্পষ্ট বলতে হবে, ক্লিয়ার বলতে হবে ভারতের কাছে এই যে আমাদের যারা কনভিক্টেড আওয়ামী নেতাকর্মীরা এবং ইতিমধ্যে রায় হয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য চাপ সৃষ্টি করতে হবে। কনভিক্টেড যারা তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কিছু চিঠি দেওয়া হয়েছে, এরকম কিছু বার্তা পাচ্ছি। তো সেটি কি দুর্বল চিঠি মনে হয় আপনার কাছে? সেটি দুর্বল চিঠি না, কিন্তু এটার একটা রাজনৈতিক শক্তি লাগবে। রাজনৈতিক দলগুলো যখন একই সাথে এই আওয়াজটা তুলবে, এক সুরে বলবে, রাষ্ট্র যখন এই প্রেশারটা ক্রিয়েট করবে, তখন এটার যে শক্তি, এই শক্তিটা জরুরি। তার মানে সুর এক না, যে রাজনৈতিক দলগুলো আমি মনে করি যে এই ব্যাপারে আওয়াজ তুলছেন না। রাজনৈতিক দলগুলো একই কথা মনে করছেন, কিন্তু এই ব্যাপারে তাদের আওয়াজ নেই। কেন আওয়াজ নেই? কারণ তারা ক্ষমতার প্রতিযোগিতায় নেমে পড়েছেন। কিন্তু ক্ষমতাকে সিকিউর করতে গেলে পরে আগে যে আমাদের এনিমির ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে এবং তাদের ব্যাপারে জনগণকে সচেতন করে গণপ্রতিরোধ গড়ে তোলার মতো সক্ষমতা অর্জন করতে হবে। তাহলে পরে রাষ্ট্র যখন ব্যবস্থা নেবে, হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামালদেরকে যখন দেশে আনার জন্য চাপ সৃষ্টি করবে, তখন এখানে রাজনৈতিক দলগুলো যখন একই সুরে কথা বলবে, গণচাপ তৈরি হবে, তখন কিন্তু ভারতে বসে থাকা সরকার কিন্তু মারাত্মক প্রেশার অনুভব করবে। কারণ এই দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার রিস্ক ভারতীয় সরকার নিতে চাইবে না। তো সেই জায়গাটা তো আমাদের তৈরি করতে হবে। তো সেই রিস্ক নিয়েই নিয়েছে, এই রিস্ক স্পষ্টভাবে নিয়েছে। কারণ 5 তারিখের পর থেকে আমরা দেখছি যে ভারত এই সরকারের সাথে বিমাতা সুলভ আচরণ করেছে। গণ অভ্যুত্থানের ফলে যে সরকার এসেছে বিমাতা সুলভ আচরণ করেছে এবং এইখানকার রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনের ফলে যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনকে অস্বীকার করেছে এবং রাজনৈতিক দলগুলো এজেন্সিকে অস্বীকার করেছে। বরং তারা আওয়ামী লীগকে আবার পুনরায় এস্টাবলিশ করার চেষ্টা করেছে, ফ্যাসিজমকে আবার পুনরায় এস্টাবলিশ করার চেষ্টা করেছে। এর মধ্য দিয়ে তো এটা স্পষ্ট যে তারা গণ আন্দোলন বা জনগণের রায়কে মেনে নিচ্ছে না। এই দেশের জনগণের সাথে সম্পর্কিত হওয়ার প্রচেষ্টা তাদের মধ্যে নাই। তো এই ব্যাপারটা তো স্পষ্ট হয়ে গেছে। প্রফেসর মেজবাউল আজম সওদাগর, আমাদের তরুণ আলোচক আলী হাসান জুনায়েদ, তিনি বললেন যে সব বিষয়গুলো স্পষ্ট, কিন্তু রাজনৈতিক দলগুলো এক সুরে কথা বলছে না, বলতে পারছে না, না বলতে দেয়া হচ্ছে না। তারা কিন্তু একজন আরেকজনকে অভিযোগ করে বেড়ান এভাবে যে অমুক দিল্লির সুরে কথা বলছে, ও অমুকের সুরে কথা বলছে। এটিও তাদের কৌশলের পার্ট কিনা, যেটিকে ডিপ স্টেট আপনি বলছেন, না এটি মানে টোপে পা দিয়ে ফেলেছে? আমার কাছে মনে হয় না এটা তাদের কোনো কৌশল। এটা হচ্ছে পুরনো দিনের যে রাজনীতি, পুরনো যে রাজনৈতিক সংস্কৃতি, সেইখান থেকে উদ্ভূত একটা রাজনৈতিক আচরণ।
পলিটিক্যাল সিস্টেমের মধ্যে এই ধরনের একটা পলিটিক্যাল বিহেভিয়ার পলিটিক্যাল পার্টিগুলো করছে। এটা আমি পলিটিক্যাল সায়েন্সের তার মানে পুরনো ধারণা রয়ে গেছে, মানে অভ্যুত্থানের চেতনা না, ব্ল্যাক আউট না, ব্ল্যাক আউট আমি বলবো না, অভ্যুত্থানের চেতনার সাথে নিজেকে অ্যাডাপ্ট করা। আমি কি বলছি আপনাকে, আমি সবসময় বলি এই কথাটা, অভ্যুত্থানের চেতনাটা হচ্ছে নতুন কিছু, একেবারে মাস পিপলে এই মেসেজটা চলে গেছে। পলিটিক্যাল পার্টিগুলো, সমস্ত পলিটিক্যাল পার্টির কথা বলছি, অভ্যস্ত হচ্ছে আগের সিস্টেমে। এই যে আগের সিস্টেম আর নতুন সিস্টেমের মধ্যে সংঘর্ষ হচ্ছে, নতুনটাকে অ্যাডাপ্ট করতে নিয়ে যে কষ্ট হচ্ছে, এই আচরণটা রাজনৈতিক দলগুলো হচ্ছে সেটার ফলাফল। রাজনৈতিক দলগুলো নতুন সিস্টেমের জন্য কি আচরণ করা লাগবে সেটা করতে পারছে না, বাট দে আর ট্রাইং, যে কারণে তারা প্রেসার গ্রুপ আর থাকছে। হ্যাঁ, তারা একদিকে কোনো সময় তারা মনে করছে যে এটা যদি করি তাহলে আমার তো এইদিকে সমস্যা হয়ে যাচ্ছে, ওর লাভ হয়ে যাচ্ছে, আবার যদি এটা করি তাহলে তো এদিকে হয়ে যাচ্ছে, আমার বিরোধী পক্ষ লাভ হয়ে যাচ্ছে, মানে আমার স্বার্থ কি, এই চিন্তাটা করতে গিয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে আমি বলবো যে জুলাই অভ্যুত্থানের পরে যদি সবচেয়ে বড় ব্যর্থতা আপনি বলেন পলিটিক্যাল পার্টিগুলোর, তো এই কমন শত্রুকে চিহ্নিত করে এক থাকতে না পারার ব্যর্থতা। এখনো সময় আছে পলিটিক্যাল পার্টিগুলো এক হতে পারে। এই জন্য আমি প্রথম থেকে 5 আগস্টের পর থেকে আমি এই ধরনের যে দুর্বল একটা সরকার গঠন হয়েছে এটার পক্ষে আমি ছিলাম না। আমি ব্যক্তিগতভাবে ছিলাম যে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা জুলাইয়ের শক্তি ছিল তাদেরকে নিয়ে তখন ওই দিনেই একটা জাতীয় সরকার। কিন্তু জামায়াত ইসলামীর আমির তিনি বলেছেন যে জাতীয় সরকার এই ধরনের গঠনের এক ধরনের আলোচনা তুলবার চেষ্টা করেছেন, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। এইটা এখন কি সেই প্রাসঙ্গিকতা মানে সব দলকে এক করাটা অনেক কঠিন আর কি, কিন্তু প্রথম দিন এটা সুযোগটা আমরা হাতছাড়া করে ফেলেছি। ষড়যন্ত্রটা ওই দিনই হয়েছিল যে 3 দিন যে গভর্নমেন্ট ছিল সরকারি, ওই সময়টাতে অনেক দেশে বিপ্লবে কিন্তু এরকম হয়, মানে ওই 3 দিনে বিপ্লব আমাদের হাতছাড়া হয়ে গেছে না, বিপ্লব পুরো হাতছাড়া আপনি বলবেন না, মানে বিপ্লব তো বিপ্লবের যে মানে আমরা বিপ্লবের ফ্লেভারে রাখতে পারিনি। এখানে আমার একটা ইনফরমেশন আছে, 5 তারিখ সন্ধ্যায় কিন্তু আমরা কিন্তু স্পষ্টভাবে চেয়েছিলাম যে যেন জাতীয় সরকার হয়, এবং জাতীয় সরকারের প্রপোজালটা ছিল এরকম 1991 থেকে 2008 পর্যন্ত এই নির্বাচনগুলোতে, যেগুলো স্বীকৃত নির্বাচন, এই নির্বাচনগুলোতে ফেসিবাদী শক্তি ছাড়া যারা জয়ী হয়েছেন তাদের মধ্য থেকে হলো এই সরকারটা গঠিত হবে। জাতীয় সরকারের ব্যাপারে তরুণ আমরা যারা আন্দোলনটা করেছি আমরা সবাই এগ্রি ছিলাম যে একটা জাতীয় সরকার হবে, এবং সেখানে আমরা এমনও প্রপোজ করেছিলাম যে সেখানে 50% to 75% হবে আপনার এই যে রাজনৈতিক দলগুলো থেকে, অনলি 25% হতে পারে টেকনোক্রেট এক্সপার্ট যারা, তাদের মধ্য থেকে এইরকম একটা প্রপোজাল বলা হয়েছিল। বাস্তবতার মধ্য থেকে আমাদের উত্তরণ ঘটানোর সম্ভাবনা অসম্ভব হয়ে গেছে। এটা যদি অসম্ভব কোনো কিছুই না, এটা এখনো পলিটিক্যাল পার্টিগুলো যদি একমত হয়, আপনি জানেন বিপ্লব পরবর্তী সময় সবচেয়ে বড় শক্তি কি জানেন, যে কোনো বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলো স্টেক হোল্ডাররা একমত হলে যত বড় সিদ্ধান্ত হোক ইনস্ট্যান্ট এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব। কারণ এখানে আমরা মানে বিপ্লব যারা করেছে তারা তো জনগণের প্রতিনিধি, তারা সারা দেশের মানুষ, তাদেরকে মেনে নিয়েছে, সারা দেশের মানুষের সমর্থন ছিল, আপনি যে কোনো সিদ্ধান্ত সেখানে আপনি নিতে পারতেন। এবং এখনও পলিটিক্যাল পার্টিগুলো একমত হয়ে এখনও অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু কোনো কারণে এগুলো নিয়ে ছোট ছোট বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে ঝগড়া করতে গিয়ে আবার বড় প্রবলেম ডেকে নিয়ে আসছি, আবার ফ্যাসিস্টদের ঐক্যবদ্ধ করার জন্য আমরা সুযোগ করে দিচ্ছি, আবার সেই পুরনো ডিপ স্টেটের যতটুকু ভেঙে ফেলেছি আর যতটুকু পারি নাই সে কিভাবে পাখা গজাবে সেটারও রাস্তা আমরা তৈরি করে দিচ্ছি। আসলে কি তাই করছি আমরা জুনায়েদ? আমি তো মনে করি যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে একটা কমিটমেন্ট দিতে হবে, কারণ রাজনৈতিক দলগুলো পারস্পরিক আস্থাহীনতায় ভুগছে, যে সে মনে করছে আমি যদি ওইখানে যোগাযোগ না রাখি তাহলে আরেক দল যোগাযোগ করে ফেলবে। এই যে ভয়, এই যে আস্থাহীনতা, এইখানে এসে প্রত্যেক দলকে কমিটমেন্ট দিতে হবে যে তারা এটা কম্প্রোমাইজ করতে পারবে না। রাজনৈতিক দলগুলোর স্বার্থেই আটকে গেছে মানুষের মুখ। আমি একটা পয়েন্ট বলবো এখানে মাঝখানে, আচ্ছা এখন যদি চিন্তাটা আমাদের এরকম হয় যে আমরা সবাই মিলে বিপ্লব করেছি, সবাই মিলে আমরা বাংলাদেশকে জনগণের রাষ্ট্র বানাতে চাই, আমরা সবাই মিলে দেশ চালাবো, ওই যে জেনজি সহ সবাই মিলে দেশ চালাবো, এখানে সমস্যাটা কি আপনি বলেন? আমি মনে করি এখানে কোনো সমস্যা নেই, এখনো পসিবল, জাস্ট রাজনৈতিক দলগুলোকে এই কমিটমেন্ট দিতে হবে, কারণ রাজনৈতিক দলগুলো পারস্পরিক আস্থাহীনতায় ভুগছে। সে ভাবছে যে ওদিকে গিয়ে কনস্পাইরেসি করবে, এদিকে গিয়ে কনস্পাইরেসি করবে। বলতে হবে যে এখানে ইন্ডিয়ান এবং পাকিস্তানি কোনো প্রক্সি চলবে না, এখানে বাংলাদেশের মানুষের রাজনীতি হবে, বাংলাদেশের মানুষের রাজনীতি হবে। আমাদের দেশে কেন ইন্ডিয়ান পাকিস্তান প্রক্সি নিয়ে আলাপ হবে? ইন্ডিয়া কিংবা পাকিস্তানে তো এই আলাপ নাই। সুতরাং আমাদের দেশে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে বলতে হবে যে যেই সরকারে যাক বিরোধী দল ষড়যন্ত্র করবে না অন্য দেশের সাথে মিলে, এই কমিটমেন্টটা তো আমাকে দিতে হবে। এই জায়গায় আমাকে পৌঁছাতে হবে যে আমি অন্য দেশের বিভিন্ন
ষড়যন্ত্রমূলক সহযোগিতা নিয়ে আমি সরকার পতনের জন্য মানে বাজে কাজ করব না, আন্দোলন করব, গণ আন্দোলন করব, ন্যায্য দাবিতে আন্দোলন করব, সেটা ঠিক আছে। এই কমিটমেন্টগুলো দিয়ে জাতীয় সরকার গঠন করার এখন জরুরি প্রয়োজন আছে আমি মনে করি, এখনো সময় আছে। কারণ এখন তো নির্বাচনী ট্রেনে, এখন তো সেই নির্বাচনী ট্রেন, তারপরেও আমি মনে করি রাজনৈতিক দলগুলো একটা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছে, যারা এই ফ্যাসিবাদ বিরোধী পক্ষ ছিল, ওনাদের মধ্যে আলাপ আলোচনা হওয়া দরকার দেশের স্টেবিলিটির স্বার্থেই। কারণ আমরা তো ভয় করছি যে আসলে রাষ্ট্রের অর্থনীতি কি হবে, তারপর সামনের বাণিজ্য নীতি কি হবে, এগুলো নিয়ে তো রাষ্ট্রের মধ্যে একটা মানে যে পরিমাণ সম্পদ লুটপাট হয়েছে, রাষ্ট্র তো ফাঁকা হয়ে আছে। সুতরাং এই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো যখন এক হয়ে একটা জাতীয় সরকার গঠন করে কিছুদিন কাজ করবে, আমরা মনে করি যে সবচেয়ে বেস্ট ফল পাবো এবং বিপ্লবটাও টেকসই হবে। আমি একটু যোগ করব, নির্বাচন জাতীয় সরকারের জন্য কোনো বাধা না। তারেক রহমান আগেই ঘোষণা দিয়ে রাখছে যে আমরা নির্বাচনে আমরা সবাই জাতীয় সরকার একটা গঠন করব। এই তারেক রহমানের এই প্রস্তাবনা নিয়ে এখনো আগানো যায় যে নির্বাচন হবে হবে ঠিক আছে, কিন্তু আমরা সবাই মিলে দেশ চালাবো, সবাই মিলে আমরা দেশ চালাবো। নট নেসেসারি যে এখানে এই মুহূর্তে কিছুদিনের জন্য অন্তত বিরোধী দল নাই, আমরা সবাই মিলে একটা দেশটাকে আগে ঠিক করি, তারপরে আবার আমরা। জি, ধন্যবাদ প্রফেসর মেজবাউল আজম সওদাগর, ধন্যবাদ আলী আহসান মোহাম্মদ জুনায়েদ, আপনাদের দুজনকেই। দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।